হ্যালো ইঞ্জিনিয়ার, আই হোপ অল অফ ইউ ফিট অ্যান্ড ফাইন্ড। তো আজকে আমরা নতুন একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করব এবং এটা আমরা কন্টিনিউ করব। তো নতুন সাবজেক্ট কি তোমরা দেখতেই পাচ্ছ, কি ডিজাইন অফ মেশিন এলিমেন্ট। তো এটা মূলত হলো মেকানিক্যালে যতগুলো ডিজাইনিং সাবজেক্ট আছে তার মধ্যে এটা হলো একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট এবং ডিফিকাল্ট সাবজেক্ট। এর আগে আমরা যে ডিজাইনিং পার্টগুলো কভার করেছি সেটা হলো ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এবং স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস। তো ওই দুইটা সাবজেক্টে যদি বেসিক নলেজ যদি আমাদের না থাকে তাহলে ডিজাইন অফ মেশিন এলিমেন্টে আমাদের কী হবে, প্রবলেম হবে। তো এই সাবজেক্টটা করার আগে আমাদের কী করতে হবে, ওই দুইটা সাবজেক্টের যে বেসিক যে নলেজ আছে সেটা আমাদের কী করতে হবে, সেটা আমাদের জানা থাকতে হবে। তাহলে আমরা এই সাবজেক্টের যে ম্যাথ আছে বা এই সাবজেক্টের যেগুলো টপিকস নিয়ে আলোচনা করা হবে, ডিসকাস করা হবে, সেটা আমরা ইজিলি বুঝতে পারবো। তো আমি এর আগে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স আর স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালসের ফ্রি ক্লাস নিয়েছি, এই ফেসবুক পেজে আছে। তোমরা যদি দেখে না থাকো বা তোমাদের যদি বেসিক ক্লিয়ার না থাকে তোমরা ক্লাসগুলো করতে পারো। তো ওখান থেকে তোমাদের বেসিক যদি তোমরা ক্লিয়ার হয়ে যায় তাহলে ডিজাইন অফ মেশিন এলিমেন্টে কোনো প্রবলেম হবে না। তো ডিজাইন অফ মেশিন এলিমেন্ট অ্যাকচুয়ালি কি, এটা হলো একটা সাবজেক্ট, বড় একটা সাবজেক্ট, সেটা হলো কি মেশিন ডিজাইন। তো মেশিন ডিজাইনের একটা পার্ট হলো ডিজাইন অফ মেশিন এলিমেন্ট। তো এখানে কি হয়, ডিজাইন অফ মেশিন এলিমেন্টস যে সাবজেক্টটা আছে এটাতে সাধারণত যখন এক্সাম হয়, এক্সামে একটা কি হয়, একটা বই থাকে, ডিজাইন এলিমেন্ট একটা বই থাকে। সেই বইয়ের মধ্যে অনেক ফর্মুলা আছে, অনেক ভ্যালু আছে, যে ভ্যালুগুলোর সাহায্যে আমাদের কি এক্সামে প্রবলেমগুলো সলভ করতে হয়। তো ডিপ্লোমাতে মনে হয় এটা অ্যালাউ নেই যে এক্সামে সেই বইটা নিয়ে যাওয়া, ওকে। কিন্তু যখন কেউ বিটেক করে বা বিএসসি করে সেখানে এটা অ্যালাউ থাকে যে একটা বই আছে, মেশিন ডিজাইনের একটা বই আছে যেখানে অনেকগুলো ফর্মুলা আছে এবং অনেকগুলো ভ্যালু আছে, কনস্ট্যান্ট ভ্যালু। সেই ভ্যালুগুলোর মান ওখানে দেওয়া থাকে, বাস এটুকুই দেওয়া থাকে। তো এটা নিয়ে গিয়ে আমাদের প্রবলেম সলভ করতে হয়। তো ডিপ্লোমাতে এটা অ্যালাউ থাকে না, কিন্তু এই যে ভ্যালুগুলো, কনস্ট্যান্ট ভ্যালুগুলোর আমি মান বলতেছি, বা আমরা এখানে যখন করব তখন আমরা বুঝতে পারবো কনস্ট্যান্ট ভ্যালু কোনগুলো, এবং সেগুলোর মান কোশ্চেনে দেওয়া থাকবে। যদি কোশ্চেনে দেওয়া না থাকে তো আমাদের কি করতে হবে, আমাদের কিছু ভ্যালু আছে যেগুলোর মান আমাদের মনে রাখতে হবে। তো তার জন্য এটা কি হবে, তার জন্য আমাদের ইজি হবে এটা করার জন্য। তো প্রথম যে আমাদের যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটার নাম হলো কি, ডিজাইন অফ মেশিন এলিমেন্ট, ওই চ্যাপ্টারের নাম, ঠিক আছে, ডিজাইন অফ মেশিন এলিমেন্ট। এটা হলো চ্যাপ্টারের প্রথম হলো এটা চ্যাপ্টার, ঠিক আছে। এই চ্যাপ্টারে কি হবে, এই চ্যাপ্টারে অ্যাকচুয়ালি ওভারঅল ডিসকাশন আমরা করব এখানে, যে অ্যাকচুয়ালি এই যে বাকি এরপরে যে চ্যাপ্টারগুলো আছে সেগুলোতে আমরা কোন কোন ফর্মুলা ইউজ করব, কিভাবে ইউজ করব, তার যে বেসিক একটা ধারণা আসবে, ঠিক আছে। সেই ধারণাটা আমরা এখান থেকে নেব। তো প্রথমে আমাদের ডিজাইন অফ মেশিন এলিমেন্ট স্টার্ট করার আগে আমাদের মেশিন সম্পর্কে জানতে হবে যে অ্যাকচুয়ালি মেশিন কি। তো মেশিন কি, বা আমরা মেশিন কাকে বলবো, মেশিনের উৎপত্তি কোথা থেকে হলো, ঠিক আছে। আমরা এত হিস্টোরিক্যাল ডিটেলসে যাব না, জাস্ট আমরা এটুকু জানবো, ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং পয়েন্ট অফ ভিউ থেকে, যে মেশিন আমরা কাকে বলবো এবং কিভাবে একটা মেশিনকে আমরা তৈরি করতে পারি। তার জন্য আমাদের কি লাগবে, তার জন্য আমাদের বুঝতে হবে প্রথমে চেন কি। প্রথমে বুঝতে হবে আমাদের চেন কি। চেন তোমরা অনেকেই জানো, সেটা ভেরি নোন একটা হলো চেন, সেটা আমরা সবাই জানি, ঠিক আছে, সবাই দেখেছি। চেন হলো কি, যেটা অ্যাকচুয়ালি যেটার ফার্স্ট এন্ড আর লাস্ট এন্ড দুইটা একসাথে কানেক্ট থাকবে, ঠিক আছে, সেটাকে আমরা কি বলি, চেন বলি। চেন এখন এখানে এই চেন মানে সাইকেলে যে চেন ইউজ করা হয় বা মোটর সাইকেলে যে চেন ইউজ করা হয় সেই চেনের কথা এখানে বলা হয়নি। ওই চেন আর এই চেন হলো ডিফারেন্স। এই চেন হলো কি, এই চেন হলো যখন আমরা যে কোনো লিঙ্ক, যখন একটা লিঙ্কের সাথে আরেকটা লিঙ্ক আমরা জয়েন করে দিই, মনে করো এটা একটা লিঙ্ক, ওকে, এই হলো দুইটা লিঙ্ক, ঠিক আছে। যখন এই দুইটা লিঙ্কে আমরা জয়েন করে দিব তখন এই দুটা কি হয়ে যাবে, এই দুইটা একটা পেয়ার হয়ে যাবে। এই দুটাকে কি বলে, পেয়ার বলে, ঠিক আছে। তো এরকম আরও যখন আরেকটা লিঙ্ক আমরা জয়েন করে দেবো, এখানে মনে করো আরেকটা লিঙ্ক,
এটা হলো কি লিঙ্কের মনে করো ফার্স্ট ইন আর এটা হলো লাস্ট ইন্ট। ঠিক আছে, তো আমরা যখন আরেকটা লিঙ্কের সাহায্যে এখানে অ্যাড করে দিব তখন কি হচ্ছে এখানে এটা একটা চেন। যখন কি ফার্স্ট ইন্ট এবং লাস্ট ইন্ট দুটাই কি হবে, দুটাই কোনো একটা লিঙ্কের সাহায্যে একসাথে কি হবে জয়েন করে দেওয়া হবে, তখন আমরা সেটাকে কি বলবো, সেটাকে বলবো আমরা চেন বলবো। ঠিক আছে, মনে করো এটা কি যে কোনো দুইটা লিঙ্ক, ঠিক আছে, এটা একটা লিঙ্ক, তিনটা লিঙ্ক, ঠিক আছে, এই তিনটা লিঙ্কে আমরা কি বলবো, এখানে আমরা চেন বলতে পারি না, কারণ এখানে কি ফার্স্ট ইন্ট আর হলো লাস্ট ইন দুইটা কি আছে, ফ্রি অবস্থায় আছে, তখন আমরা এটাকে চেন বলবো না। দুটি এই যে ফার্স্ট ইন আর এই যে লাস্ট ইন যখন আমরা কানেক্ট করে দিব, ঠিক আছে, তখন আমরা এটাকে কি বলবো, চেন বলবো। বুঝে গেছে চেন কাকে বলবো, এটা হলো চেন। তো নেক্সট হলো কি, চেনের পরে আমাদের জানতে হলে তারপরে আসলো কাইনেমেটিক অফ চেঞ্জ। কাইনেমেটিক অফ চেন, কাইনেমেটিক অফ চেন আমরা কখন বলবো, যে কখন আমরা কোনো চেনকে, যে চেন আমি এখানে দেখালাম সেই চেনকে আমরা কাইনেমেটিক চেন কখন বলবো, তখন বলবো যখন এটার কি মোশন কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে। কি থাকবে, মোশন থাকবে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট মোশন। ঠিক আছে, যদিও এটা কি এই যে সাবজেক্টটা আছে ডিজাইন অফ মেশিন এলিমেন্ট, এই যে যেগুলো আমি এখন করাচ্ছি এটা হলো এটার পার্ট নয়, ডিজাইন অফ মেশিন এলিমেন্টের পার্ট নয়, এটা আরেকটা সাবজেক্ট আছে থিওরি অফ মেশিন, ঠিক আছে, ওটার পার্ট, ওটা বিটেক বা বিএসসি তে করানো হয়। তো আমি জাস্ট তোমাদের মেশিন কি সেটা বোঝানোর জন্য আমি তোমাদের এটা দেখাচ্ছি। ঠিক আছে, তো চেন কি, চেনকে যদি আমরা এখানে ড্র করি, মনে করো এটা একটা লিঙ্ক, এটা একটা লিঙ্ক, ওকে, এটা একটা লিঙ্ক, এটা একটা লিঙ্ক, এটা একটা লিঙ্ক, এখানে কয়টা লিঙ্ক আছে, চারটা লিঙ্ক। চারটা লিঙ্কে দেখো ফার্স্ট লিঙ্ক আর লাস্ট লিঙ্ক আমরা একসাথে জয়েন করে দিয়েছি। যখন আমরা জয়েন করে দেব, ঠিক আছে, ফার্স্ট লিঙ্ক এবং লাস্ট লিঙ্ক, তখন আমরা সেটাকে কি বলবো, সেটাকে আমরা চেন বলবো। তারপর কি কাইনেমেটিক অফ চেন, কনস্ট্যান্ট মোশন। কনস্ট্যান্ট মোশন কি, কনস্ট্যান্ট মোশন হলো যখন মনে করো এই বডিতে এই যে একটা আমরা চেন তৈরি করলাম, এখানে যদি আমরা ইনপুট দিই, মনে করো এখানে আমরা ইনপুট দিলাম, ওকে, এখানে যদি আমরা মনে করো এখানে আমরা ইনপুট দিলাম, এখানে আমরা ইনপুট দিলাম, যখন আমরা এখানে ইনপুট দেবো তখন কি আউটপুট আমরা কোথাও পাবো, এটার আউটপুট আমরা এখানে পাবো। ঠিক আছে, এটা হলো আমরা আউটপুট, এখানে আমরা আউটপুট পেলাম। ঠিক আছে, এখন এই যে ইনপুট দিচ্ছি আমরা এখানে আউটপুট পাচ্ছি, তাহলে আমাদের কি হবে, তখন এই যে এখানে এক মোশন আসবে, ঠিক আছে, সেই মোশনগুলো কি হবে, সেই মোশনগুলো একটা মোশন থাকতে হবে। কি মোশন থাকতে হবে, একটা মোশন থাকতে হবে। মনে করো এক জায়গাতে আমি ইনপুট দিলাম, আরেক জায়গাতে আমি আউটপুট দিলাম, এটা কি, এটা হলো কনস্ট্যান্ট মোশন। আবার এরকম যদি হয়ে থাকে যে, ঠিক আছে, তো আমাকে এখানে আমার কি লাগবে, আউটপুট লাগবে। এখন আউটপুটের জন্য আমার কি লাগবে, এখানে আমার ইনপুট দিতে হবে, কোথাও ইনপুট দেওয়ার পরে তো আমি আউটপুট পাবো। তো মনে করো এখানে আমি ইনপুট দিচ্ছি, এখানে ইনপুট দিয়ে আমি আউটপুট পাচ্ছি না, তখন আমার আরেকটা জায়গায় কি করতে হচ্ছে, ইনপুট দিতে হচ্ছে। কি দুই জায়গায় যদি আমি ইনপুট দিই তাহলে আমি এক জায়গা থেকে আউটপুট পাচ্ছি, তাহলে আমরা এটাকে কি করবো, এটাকে আমরা বলবো এটা কনস্ট্যান্ট মোশন নয়। ঠিক আছে, যখন আমাদের কি, যখন একটা আউটপুট পেতে, মানে এক জায়গা থেকে আউটপুট পেতে দুই জায়গায় আমাদের কি করতে হয়, ইনপুট দিতে হয়, তখন আমরা সেটাকে কি বলবো, নন কনস্ট্যান্ট মোশন। ঠিক আছে, বা কনস্ট্যান্ট মোশন সেটা নয়। আর যদি কনস্ট্যান্ট মোশন না হয় তাহলে সেটা কি কাইনেমেটিক চেন হবে না। ওকে, তো কনস্ট্যান্ট মোশন হতে গেলে কি হবে, ইনপুট আমাদের কি থাকবে, একটা থাকবে। ঠিক আছে, তখন আমরা সেটাকে কি বলবো, কাইনেটিক অফ চেন বলবো বা কাইনেমেটিক্স চেন বলবো আমরা। ঠিক আছে, এটা কি, এটার হলো তোমার এক্সাম্পল কি, আমরা যেটা ইউজ করি, মনে করো তোমার এক্সাম্পল হলো আমরা সাইকেল চালাচ্ছি। ঠিক আছে, সাইকেলের যখন মনে করো আমাদের হ্যান্ডেল, মানে কোনো একটা টার্ন আছে, টার্ন নিতে হবে আমাদের। ঠিক আছে, তখন আমরা কি, আমরা জাস্ট শুধু হ্যান্ডেলটাকেই ঘুরাই, যেদিকে টার্ন আছে সেদিকে ঘুরাই। তো সাইকেলটা টোটাল কি সেদিকেই ঘুরে যেদিকে আমরা টার্ন নিই। ঠিক আছে, তো এটা কি, এটা একটা শুধুমাত্র ইনপুট দিচ্ছি আমরা, একটা ইনপুট দিলে আমাদের কি হচ্ছে, টোটাল সাইকেলটা কি হচ্ছে,
যেদিকে আমরা টার্ন নিচ্ছি সেদিকে আমাদের সাইকেলটা যাচ্ছে। তো এটা হলো কনস্ট্যান্ট চেন, ঠিক আছে। মানে কি, এটা হলো একটা ইনপুট, শুধু একটা ইনপুট দেওয়ার জন্যই আমাদের কি হচ্ছে, ওটা আউটপুট, যে আমাদের ডিজায়ার আউটপুট বা যেটা আমরা আউটপুট চাচ্ছি সেটা আমরা পাচ্ছি। তো সেম জিনিসেই যখন আমরা ভেকুর কথা বলি, ভেকু দেখতেছো যেটা দিয়ে কি মাটি খোঁড়া হয় বা মাটি তোলা হয়, ওকে। তো সেখানে কি, সেখানে মাটি তোলার জন্য কতগুলা ইনপুট দিতে হয়। তোমরা যারা ভেকু দেখোনি বা ড্রাইভার যে আছে, তো যখন সে ভেকু চালায়, ঠিক আছে, তখন দেখবে যে একটা মাটি ওখান থেকে তুলতে, ঠিক আছে, তুলে আরেক জায়গাতে রাখতে ওকে কতগুলা ইনপুট দিতে হয়, ঠিক আছে। অনেকগুলো ইনপুট দেওয়ার পরে সেখান থেকে মাটি তুলে তারপরে আরেক জায়গাতে রাখা হয়। তো ওটা কি, ওটা কনস্ট্যান্ট মোশন হয়, ওখানে অনেকগুলো ইনপুট দিতে হয় একটা কাজ করার জন্য, বা একটা আউটপুট পাওয়ার জন্য অনেকগুলো ইনপুট দেওয়া হয়। তখন আমরা সেগুলোকে কি, সেগুলোকে কনস্ট্যান্ট মোশন বলবো না, সেটাকে নন কনস্ট্যান্ট মোশন, বা ওগুলোকে আমরা কাইনেমেটিক অফ চেন বলতে পারবো না, ওকে। তো কাইনেমেটিক চেন হতে গেলে কি লাগবে, আমাদের ইনপুট একটা থাকতে হবে, আমাদের কি, আমরা সেটা থেকে আমরা আমাদের ডিজায়ার আউটপুট বা আমরা যেটা চাচ্ছি আউটপুট, সেই আউটপুটটা আমরা পাবো। তখন আমরা সেটাকে কি বলবো, কনস্ট্যান্ট মোশন বলবো। সেগুলো হলো কনস্ট্যান্ট মোশনের, আর সেটাকে আমরা কি বলবো, কাইনেমেটিক্স অফ চেন বলবো। তারপরে কি, কাইনেমেটিক অফ চেন, সেখান থেকে আসবে কি, মেকানিজম। তো মেকানিজম কি, মেকানিজম হলো যখন আমরা fixed one link of kinematics of chain। কি বলছে, যখন আমরা মানে কাইনেমেটিক চেন যখন হয়ে গেল, সেই চেন পাওয়ার পরে আমরা কি করব, ফিক্সড ওয়ান লিঙ্ক অফ দ্য কাইনেমেটিক চেঞ্জ। এখন যে কাইনেমেটিক চেঞ্জ আমরা পেলাম, সেখান থেকে কি করব, একটা লিঙ্ক আমরা কি করব, একটা লিঙ্ক আমরা ফিক্সড করব। মনে করো এই লিঙ্কটাকে যদি আমরা ফিক্সড করে দিই, মনে করো এই লিঙ্কটাকে আমরা ফিক্সড করে দিলাম। এটা কি, এটা ফিক্সড করার আগে এটা ফ্রি অবস্থায় আছে। আমরা এখানে ইনপুট দিতে পারি, এদিক থেকে আউটপুট দিতে পারি, এখানে ইনপুট দিতে পারি, এখানে আউটপুট দিতে পারি। সেটা কি ছিল, কারণ সেটা ফ্রি ছিল, যে কোনো পাশে আমরা ইনপুট দিলে আরেক পাশে আমরা আউটপুট পাবো, ঠিক আছে। কিন্তু যখন কি, যখন ওটা হলো কাইনেমেটিক্স অফ চেন, আর যখন আমরা সেটাকে একটা মেকানিজম তৈরি করব বা মেকানিজম বানাতে চাইবো, তখন আমাদের কি করতে হবে, তখন যে কোনো লিঙ্কের যে কোনো এক পাশে আমাদের কি করতে হবে, সেটা ফিক্সড করে রাখতে হবে। তারপর আমরা সেখান থেকে কি পাবো, সেখান থেকে আমরা মেকানিজম, যখন আমরা এই একটা পার্ট বা একটা লিঙ্ক আমরা ফিক্সড করে রাখলাম, তখন কি আমরা এই পাশে আর ইনপুট দিতে পারবো না, বা এই পাশ থেকে আমরা আউটপুট নিতে পারবো না। এখন কি করতে হবে, আমাদের বাকি যে সাইডগুলো আছে, দুইটা সাইড, সেই দুইটা সাইডে আমাদের কি করতে হবে, ইনপুট দিতে হবে, আর আরেক সাইডে আমাদের আউটপুট আমরা পেয়ে যাব, ওকে। তো এটা হলো আমাদের কি, এগুলোকে হলো, এটা হলো মেকানিজম, ওকে। তারপর নেক্সট কি, নেক্সট হলো মেকানিজম থেকে তারপরে আসবে মেশিন, ঠিক আছে। মেশিন কি, গ্রুপ অফ মেকানিজম, গ্রুপ অফ মেকানিজম। গ্রুপ অফ মেকানিজম। তো মেশিন কিভাবে তৈরি হয়, মেশিন এরকম গ্রুপ অফ মেকানিজম, মানে অনেকগুলা এরকম মেকানিজমকে একসাথে আমরা কি করব, কম্বাইন যখন করব বা একসাথে যখন আমরা নিয়ে আসবো, তখন আমরা সেখানে কি পাবো, সেখানে আমরা তখন আমরা সেটাকে কি বলবো, মেশিন পাবো। এবং এখান থেকে আমরা কি পাবো, ডিজায়ার আউটপুট। এখান থেকে আমরা পাবো ডিজায়ার আউটপুট। তার জন্য আমাদের কি হবে, গিভেন ইনপুট। গিভেন ইনপুটে আমরা কি পাবো, আমাদের ডিজায়ার আউটপুট। মানে আমরা যে জন্য একটা মেশিন আমরা বানাবো, সেটার জন্য সেটা আমরা কি, সেটা আমরা যখন আমরা সেটাকে ইনপুট দিব, তখন আমরা যে জন্য বানাচ্ছি সেই জন্য আমরা সেটার আউটপুট আমরা পাবো, ওকে। তো এই হলো মেশিন। তো মেশিন বানাতে আমাদের কি লাগবে, মেশিন বানাতে আমাদের এই যে এতগুলো জিনিস আমাদের কি করতে হয়, কনসিডার করতে হয়। প্রথমে কি, প্রথমে আমাদের চেন বানাতে হয়। যখন আমরা একটা মেশিন বানাবো, তখন আমাদের ওখানে জানা থাকতে হবে যে কতগুলো, একটা মেশিনের অনেকগুলো পার্ট থাকে, একটা পার্ট আরেকটা পার্টের সাথে কানেকশন থাকে, আরেকটা পার্ট আরেকটা পার্টের সাথে কানেকশন থাকে। তো এগুলো কি, যখন এই যে প্রত্যেকটা পার্ট এক একটা লিঙ্ক,
আর একটা লিঙ্কের আরেকটা পার্টের সাথে কি থাকে, কানেকশন থাকে। তখন কি হয়, সব পার্টগুলো যখন কানেকশন থাকে, একটার সাথে আরেকটা যখন কানেকশন থাকে, তখন আমরা সেটাকে কি বলবো, সেটাকে আমরা চেন বলবো। ওকে, তারপর কি বলবো, তারপর সেটাকে আমরা কাইনেমেটিক অফ চেন বলবো। মানে কি, যখন আমরা এক জায়গাতে শুধুমাত্র ইনপুট দিব, এক জায়গায় ইনপুট দিলে যখন আমরা কি করতে পারি, কনস্ট্যান্ট মোশন আমরা মানে তৈরি করতে পারবো, তখন আমাদের কি বলবো, কাইনেমেটিক অফ চেন বলবো। ঠিক আছে, তো মেশিন বানাতে গেলে শুধুমাত্র কনস্ট্যান্ট মোশন হলেই বানাতে হবে এরকম নয়। কনস্ট্যান্ট মোশন যদি নাও থাকে, তাও আমরা মেশিন বানাতে পারবো। সেটা হ্যান্ডেল করা ডিফিকাল্ট। ঠিক আছে, মানে যখন কনস্ট্যান্ট মোশন থাকবে না, সেটাকে হ্যান্ডেল করা ডিফিকাল্ট। মনে করে একটা কার চালাচ্ছ, কারে শুধুমাত্র স্টিয়ারিংকে আমরা যদি মুভ করি বা স্টিয়ারিং যখন আমরা ঘুরাই, তখন আমাদের কার কি করে, যেদিকে আমরা স্টিয়ারিং নিয়ে যাই ওদিকে আমাদের কার টার্নিং করে। ঠিক আছে, যদি স্টিয়ারিং এর সাথে সাথে আমাদের কি হয়, যদি এরকম কার বানানো হয় যে স্টিয়ারিং ঘোরাবো প্লাস এক হাত দিয়ে স্টিয়ারিং ঘোরাবো, আর এক হাত দিয়ে আমাদের আরেকটা কিছু ইনপুট দিতে হবে। মানে একবার টার্ন নিতে আমাদের দুইটা ইনপুট লাগবে, একটা হলো স্টিয়ারিং আর একটা মনে করো যে কোনো একটা ইনপুট। তখন কি আমাদের ক্ষেত্রে ডিফিকাল্ট হয়ে যাবে সে গাড়িটাকে কি হ্যান্ডেল করা। ঠিক আছে, তো এই জন্য আমরা সবসময় চেষ্টা করি, প্রথমে আমরা চেষ্টা করি যে আমাদের যে চেন আমরা তৈরি করতেছি সেটা যেন কনস্ট্যান্ট মোশন হয়। তাহলে কনস্ট্যান্ট মোশন হলে কি হবে, এক জায়গাতে শুধু ইনপুট দিতে হবে, মানে শুধুমাত্র স্টিয়ারিং ঘোরাবো তো আমাদের গাড়ি ঘুরবে। ঠিক আছে, দুই জায়গাতে আমাদের ইনপুট দিতে হবে না, যে স্টিয়ারিং ঘোরাচ্ছি সাথে সাথে আমাদের আরেকটা জায়গায় করতে হচ্ছে। ওকে, তখন আমাদের ক্ষেত্রে সেটাকে হ্যান্ডেল করা ডিফিকাল্ট হয়ে যাবে। তো এই জন্য আমরা ট্রাই করি যে আমরা যেন একটা মেশিন যে বানাবো, তার জন্য যে আমাদের কি যেন একটা ইনপুট আমাদের থাকে, একটা ইনপুট থাকলে আমরা সেটাকে ভালো করে হ্যান্ডেল করতে পারবো। সেটা হলো কনস্ট্যান্ট মোশন। যখন আমরা এটা বানিয়ে ফেললাম কাইনেমেটিক চেন বানানোর পরে, তখন আমরা কি করব, মেশিনের ভিতর যে এলিমেন্টগুলো থাকে সেগুলো তো আর সরানো ছিটানো থাকে না বা ফ্রি অবস্থায় থাকে না, সেটা কি কোনো একটা পার্টিকুলার জায়গায় ফিক্স থাকে। ঠিক আছে, একটা লিঙ্কের অনেকগুলো পার্ট থাকে, তো কিছু পার্ট ফিক্স থাকে এবং কিছু পার্ট মুভিং থাকে। তো কি, যখন আমরা একটা মেকানিজম বা কাইনেমেটিক্স অফ চেনকে আমরা কোনো একটা পার্ট, ঠিক আছে, বা একটা লিঙ্কে আমরা ফিক্সড করে রাখবো কোথাও মেশিনের সাথে বা স্ট্রাকচারের সাথে, আর বাকি পার্টগুলো কীভাবে মুভিং করবে, তখন আমরা সেগুলোকে কী বলবো, সেগুলোকে বলবো আমরা মেকানিজম। তো এরকম অনেকগুলো মেকানিজম একসাথে আমরা কি করব, যখন একসাথে আমরা কম্বাইন করব, তখন সেগুলো কি হবে, সেগুলো গ্রুপ অফ মেকানিজম হয়ে যাবে। তো গ্রুপ অফ মেকানিজমকে আমরা একসাথে কি বলবো, একসাথে মেশিন বলবো। শুধুমাত্র একটা মেকানিজম দিয়ে একটা মেশিন হতে পারে, একটা মেকানিজম দিয়ে একটা মেশিন হতে পারে না, মিনিমাম দুইটা মেকানিজম লাগবে। তো এরকম দুইটা মেকানিজম দিয়ে আমরা মেশিন তৈরি করতে পারবো, তিনটা চারটে, মানে জয়টা দিয়ে আমাদের কি ডিজায়ার আউটপুট আসবে, ঠিক ওইটা মেকানিজম দিয়ে আমরা কি করব, মেশিন তৈরি করব। আর মেশিনে কি হবে, মেশিনে আমাদের ইনপুট দিতে হবে, আর আমরা কি সেখান থেকে আমরা আউটপুট পাবো। বুঝা গেছে মেশিন কি? তো মেশিন অ্যাকচুয়ালি অনেকগুলো মেকানিজম মিলে, ঠিক আছে, কম্বাইন করে আমাদের মেশিনকে বানানো হয়। তো আমরা কি দেখবো, আমরা এই যে মেশিন বানানো হচ্ছে, মেশিন বানানোর ক্ষেত্রে আমাদের কি কি এলিমেন্ট প্রয়োজন হয় বা কি এলিমেন্ট আমাদের লাগে, সেই এলিমেন্টগুলো আমরা এটি ডিজাইন অফ মেশিন এলিমেন্ট যে সাবজেক্ট আছে এখানে আমরা দেখব, এবং সেগুলো আমরা ক্যালকুলেশন করব যে কিভাবে আমাদের ক্যালকুলেশন করতে হয়। ঠিক আছে, তার জন্য আমাদের কি রুলস রেগুলেশন আমাদের ফলো করতে হবে, সেগুলো আমরা এই সাবজেক্টে এখন আমরা দেখব। তো প্রথমে আমাদের দেখতে হবে হোয়াট ইজ মেশিন এলিমেন্ট। আমার মেশিন কি আমরা বুঝে গেছি যে মেশিন অ্যাকচুয়ালি কি অনেকগুলো মেকানিজম মিলে যখন আমরা কম্বাইন করব তখন আমরা সেটাকে মেশিন বলবো। আর মেশিন এলিমেন্ট কি, মানে মেকানিজমকে আমরা এলিমেন্ট বলে থাকি। যে একটা মেশিনের যে পার্টসগুলো প্রয়োজন হয়, যে পার্টস দিয়ে আমাদের কি মেশিন তৈরি করা হয়, সেই পার্টসগুলোকে আমরা কি বলবো, সেই পার্টসগুলোকে আমরা বলবো মেশিন এলিমেন্টস। তো মেশিন এলিমেন্টস কি, মেশিন এলিমেন্টস হলো
মেশিন এলিমেন্টস হলো বেসিক বিল্ডিং ব্লক। বেসিক বিল্ডিং ব্লক মানে কি? বেসিক মানে কি? বেসিক একটা তোমার কি মেকানিজম, যেটা কি হয়, যেটা মেশিনকে বিল্ড আপ করার জন্য বা মেশিনকে বানানোর জন্য আমাদের কি হয়, এই এলিমেন্টস গুলোর প্রয়োজন হয়। এগুলো এলিমেন্টস ছাড়া আমরা কি মেশিন বানাতে পারি না। এটা কি বেসিক বিল্ডিং, এট ফার্স্ট আমাদের এটা লাগবে, ঠিক আছে, মেশিন বানাতে গেলে। তো এগুলো কি কি? যেমন তোমার আছে বিয়ারিং আছে, গিয়ার আছে, ঠিক আছে, শাফট, ঠিক আছে, শাফট, তারপর হলো ব্রেক ক্লাস, ঠিক আছে, অনেক এরকম অনেকগুলো জিনিস আছে যেগুলোর সাহায্যে আমরা কি, বা যেগুলো হলো বিল্ডিং মানে একটা মেশিনকে তৈরি করতে এগুলো লাগবে। এগুলো ছাড়া আমরা কি করতে পারবো না, একটা মেশিন বানাতে পারবো না, ঠিক আছে। অনেক এলিমেন্টস থাকে, তার মধ্যে এগুলো বেসিক এলিমেন্টস, যেগুলো আমরা জানি, যেগুলোর সাথে আমরা পরিচিত। ওকে, তো এগুলো হলো মেশিন এলিমেন্ট। তারপর নেক্সট কি? নেক্সট আমাদের জানতে হবে ওয়ার্কিং স্ট্রেস। নেক্সট হলো ওয়ার্কিং স্ট্রেস। ওয়ার্কিং স্ট্রেস, তো হোয়াট ইজ ওয়ার্কিং স্ট্রেস? ওয়ার্কিং স্ট্রেস কি? স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালসে তোমরা পড়ছো যে স্ট্রেস কি? স্ট্রেস হলো ইন্টারনাল ফোর্স পার ইউনিট এরিয়া। তো কোনো বডিতে যখন আমরা ফোর্স অ্যাপ্লাই করব, ফোর্স অ্যাপ্লাই করার ফলে বডিতে যে ইন্টারনাল ফোর্স উৎপন্ন হবে, সেই ইন্টারনাল ফোর্স পার সেটার যে এরিয়া আছে বডির, সেই এরিয়া দিয়ে যদি আমরা ডিভাইড করি, তাহলে আমাদের কি উৎপন্ন হবে? তাহলে আমরা সেখান থেকে আমরা স্ট্রেস পাবো। তো স্ট্রেস কি? তো মেশিন এলিমেন্টের স্ট্রেসের প্রয়োজন কি? যখন মেশিন মানে কি অবস্থা থাকবে? বন্ধ অবস্থায় থাকবে। যখন আমরা মেশিন চালু করবো তখন কি, এই যে মেশিনের যে মুভিং পার্টসগুলো আছে, যেমন গিয়ারিং, ঠিক আছে, গিয়ার, বেয়ারিং, শাফট, এগুলো কি করবে? এগুলো মুভিং করবে। যখন মুভিং করবে তখন একটার সাথে আরেকটা কানেকশন আছে, যখন একটা আরেকটার সাথে কানেকশন আছে তখন এ কি করবে? এ যখন আরেকটাকে ঘোরানোর ট্রাই করবে তখন সেখানে কি করবে? মনে করো গিয়ার শাফটকে ঘোরানোর ট্রাই করতেছে, মানে কি প্রথমে তো স্থির অবস্থায় আছে, তখন কি গিয়ার যখন ঘুরবে, গিয়ার ঘোরার পরে তো শাফট ঘুরবে। যখন শাফট তো স্থির অবস্থায় আছে, যখন গিয়ার ঘুরবে তারপরে শাফট ঘুরবে, তার মানে গিয়ার শাফটের উপরে ফোর্স অ্যাপ্লাই করতেছে, ফোর্স অ্যাপ্লাই করে শাফটকে ঘোরানোর ট্রাই করছে বা ঘোরাচ্ছে। তখন কি হবে? সেখানে ফোর্স গিয়ারের দ্বারা কি শাফটের উপর ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। আবার শাফট কি, শাফট আবার কোনো অন্য কোনো হুইলের সাথে কানেকশন আছে, তখন কি করবে? এই হুইল তো প্রথম অবস্থায় স্থির আছে, যখন শাফট ঘুরবে তখন হুইলও ঘুরবে, ঠিক আছে। হুইল কেন ঘুরবে? কারণ শাফট সেটার সাথে কানেকশন আছে। তো এট ফার্স্ট শাফট কি করবে? হুইলের উপর একটা ফোর্স, ঠিক আছে, একটা ফোর্স টর্ক ক্রিয়েট করবে, ঠিক আছে, বা একটা মুভমেন্ট ক্রিয়েট করবে। তারপরে সেখান থেকে তারপর ওই হুইল ঘুরবে। তো এভাবে কি প্রত্যেকটা মেশিনের যে পার্টস আছে তারা কি করবে? যখন মেশিন চালু হয়, অন করা হয়, তখন আমাদের কি হয়? সেই পার্টসগুলোর উপর বিভিন্ন রকম ফোর্স অ্যাপ্লাই করা হয়। এক্সিয়াল ফোর্স অ্যাপ্লাই হয়, বা টার্নিং মুভমেন্ট অ্যাপ্লাই হয়, তারপরে তোমার হলো বেন্ডিং মুভমেন্ট অ্যাপ্লাই হয়, টর্ক অ্যাপ্লাই হয়। তো আমাদের এগুলো ই করতে হবে। ওকে, তো তার জন্য আমাদের বেসিক যে জিনিসটা সেটা হলো স্ট্রেস। তো স্ট্রেস কি? কোনো বডিতে যখন ফোর্স অ্যাপ্লাই হবে তখন সেই বডি থেকে আমরা কি পাবো? স্ট্রেস পাবো। তো এখানে বলছে ওয়ার্কিং স্ট্রেস অনেক প্রকার আছে, ঠিক আছে। তো এখানে আমাদের বেসিক্যালি আমাদের এখানে প্রয়োজন হলো ওয়ার্কিং স্ট্রেস। ওয়ার্কিং স্ট্রেস কি? মনে করে একটা ওয়ার্কিং স্ট্রেস হলো তোমার, ওয়ার্কিং স্ট্রেস কি থাকবে? অলওয়েজ below the ultimate stress। যে ওয়ার্কিং স্ট্রেস কি? ওয়ার্কিং স্ট্রেস হলো যে অলওয়েজ বিলো দ্য আলটিমেট স্ট্রেস, মানে কি কিপ অলওয়েজ বিলো দ্য ওয়ার্কিং স্ট্রেস। তো ওয়ার্কিং স্ট্রেস আলটিমেট স্ট্রেস কি? মনে করো একটা লোহা, ঠিক আছে, মনে করো এটা একটা লোহা। এখন এই লোহাটাকে আমি যদি ফোর্স অ্যাপ্লাই করি, ঠিক আছে, মনে করো এটা ভেঙে যাবে, এরকম একটা ফোর্স অ্যাপ্লাই করলাম। তো অ্যাপ্লাই করার পরে এখানে কি হচ্ছে? সেই ফোর্স অ্যাপ্লাই করলে আমরা জানি যে এতটুকু ফোর্স
500 নিউটন ফোর্স অ্যাপ্লাই করলে এই লোহাটা কি, এই লোহার যে দণ্ডটা আছে এটা ভেঙে যাবে। ঠিক আছে, তো এখন আমরা কি ওই 500 নিউটন ফোর্স দিয়ে প্রথমে আমরা কি স্ট্রেস বের করব। ঠিক আছে, ওটা হলো আলটিমেট স্ট্রেস। তা আলটিমেট স্ট্রেসটা কি, যেই ফোর্স অ্যাপ্লাই করলে বা যেই স্ট্রেস বডিতে উৎপন্ন হলে এটা কি, এটা ফেল হয়ে যাবে। ঠিক আছে, ভেঙে যাবে বা এটা বাকলিং হয়ে যাবে। ঠিক আছে, ওই স্ট্রেসকে আমরা কি কি বলবো, আলটিমেট স্ট্রেস বলবো। বুঝা গেছে? আলটিমেট স্ট্রেস কি, যেই স্ট্রেস বডিতে উৎপন্ন হলে ওই বডি কি মানে ফেল হয়ে যাবে। ঠিক আছে, সেই স্ট্রেসকে আমরা কি বলবো, আলটিমেট স্ট্রেস। আর ওয়ার্কিং স্ট্রেস কি, ওয়ার্কিং স্ট্রেস হলো সবসময় আলটিমেট স্ট্রেস যত থাকবে তার থেকে আমরা কি ওয়ার্কিং স্ট্রেস কম রাখবো। মানে আমরা যখন এই ম্যাটেরিয়াল ইউজ করব, তো আমরা জানি এই ম্যাটেরিয়ালসের আলটিমেট স্ট্রেস কত আছে। তা যখন এটা আমরা ইউজ করব, তখন আমরা ওই জায়গাতে ইউজ করব যেখানে কি, যেখানে স্ট্রেসের পরিমাণ আলটিমেট স্ট্রেস থেকে কম আছে, সেই জায়গাতে আমরা কি এই ম্যাটেরিয়ালটা ইউজ করব। তো ওয়ার্কিং স্ট্রেস কি, ওয়ার্কিং স্ট্রেস হলো যে স্ট্রেসে আমরা কাজ করব। ঠিক আছে, মনে করো এটা কি, এটা তোমার হলো 200 মেগাপ্যাসকেল এখানে স্ট্রেস একই করতে পারবে আলটিমেট স্ট্রেস। মানে 200 মেগাপ্যাসকেল যদি এখানে স্ট্রেস উৎপন্ন হয়, তাহলে কি হবে, এটা তোমার ফেল হয়ে যাবে এই ম্যাটেরিয়াল। ঠিক আছে, তো যেখানে ওয়ার্কিং স্ট্রেস হলো, তো যেখানে আমরা 150 বা 160 মেগাপ্যাসকেলের স্ট্রেস উৎপন্ন হয়, ওই জায়গাতে আমরা এই ম্যাটেরিয়ালটা ইউজ করব। তো ওইটা হলো ওয়ার্কিং স্ট্রেস, যেই স্ট্রেসে আমরা কি এই ম্যাটেরিয়ালটাকে ইউজ করব এবং আমরা কাজ করব। ঠিক আছে, সেটাকে হলো ওয়ার্কিং স্ট্রেস। তো ওয়ার্কিং স্ট্রেস কি থাকবে, সবসময় আলটিমেট স্ট্রেসের থেকে কম থাকবে। তো তার জন্য আমাদের কি করতে হবে, তার জন্য যে কিভাবে আমরা এখন ডিফাইন করব আলটিমেট স্ট্রেস, আমরা প্রত্যেকটা ম্যাটেরিয়ালসের জানি। ঠিক আছে, ওটা আমাদের একটা লিস্ট আছে, সেই লিস্টে প্রত্যেকটা ম্যাটেরিয়ালের আলটিমেট স্ট্রেস আমাদের ওখানে গিভেন আছে। কিন্তু ওয়ার্কিং স্ট্রেস আমরা কিভাবে বের করবো, যে কোন কাজের জন্য, মানে কোন লোডের জন্য কোন ধরনের স্ট্রেস আমরা ইউজ করব। ঠিক আছে, কোন ধরনের ওয়ার্কিং স্ট্রেস ইউজ করব। তো বেন্ডিং এর ক্ষেত্রে কোন ধরনের ওয়ার্কিং স্ট্রেস, টরশনের ক্ষেত্রে কোন ধরনের ওয়ার্কিং স্ট্রেস, বা অ্যাক্সিয়াল লোড যদি অ্যাপ্লাই করা হয় তাহলে কোন ধরনের ওয়ার্কিং স্ট্রেস আমরা ইউজ করব। তার জন্য আমাদের কি হয়েছে, তার জন্য একটা ফ্যাক্টর ডিফাইন করা হয়েছে, সেটাকে বলা হয় সেফটি অফ ফ্যাক্টর। তো সেফটি অফ ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে আমাদের কি হয়, ওয়ার্কিং স্ট্রেস আমাদের আগে ক্যালকুলেশন করে বের করতে হয়। ঠিক আছে, তারপরে আমরা সেখান থেকে আমরা কি ওই ম্যাটেরিয়ালটা ওই কাজে আমরা ইউজ করে থাকি, যেখানে সেফটি অফ ফ্যাক্টর কি করবে, ম্যাচ হবে বা ওয়ার্কিং স্ট্রেসটা আলটিমেট স্ট্রেস থেকে কম হবে, সেখানে আমরা ওই ম্যাটেরিয়ালটা ইউজ করব। প্রথমে তারপরে আমাদের কি জানতে হবে, যে সেফটি অফ ফ্যাক্টর। সেফটি অফ ফ্যাক্টর, তো এটাকে আমরা কি, এটাকে আমরা FOS বলে থাকি। ঠিক আছে, সেফটি অফ ফ্যাক্টর। সেফটি অফ ফ্যাক্টর কি, সেফটি অফ ফ্যাক্টরের ফর্মুলা হলো তোমার আলটিমেট স্ট্রেস ডিভাইডেড ওয়ার্কিং স্ট্রেস বা নর্মাল স্ট্রেস। তো ফ্যাক্টর অফ সেফটি আমরা কিভাবে বের করব, ফ্যাক্টর অফ সেফটি আমাদের এইভাবে বের হবে, যে আলটিমেট স্ট্রেস থেকে যদি আমরা ওয়ার্কিং স্ট্রেস ভাগ করি, ঠিক আছে, বা নর্মাল স্ট্রেস যদি আমরা ভাগ করে দিই, ওয়ার্কিং আর নর্মাল সেম। ওকে, যখন আমরা ভাগ করে দিব তখন আমরা কি পাবো, ফ্যাক্টর অফ সেফটি পাবো। তো ফ্যাক্টর অফ সেফটি আমাদের কি, অ্যাকচুয়ালি আমাদের প্রত্যেকটা ওয়ার্কিং, প্রত্যেকটা লোডের বা প্রত্যেকটা যে আছে সেগুলোর ক্ষেত্রে কি থাকে, ফ্যাক্টর অফ সেফটি আমাদের ডিফাইন করা থাকে। তো আমরা এখন দেখবো যে ফ্যাক্টর অফ সেফটি কোন লোডের জন্য কত হয়ে থাকে। ঠিক আছে, প্রথমে হলো আমাদের অ্যাক্সিয়াল লোড আবার দুই প্রকার। ওকে, অ্যাক্সিয়াল লোড আর একটা হলো তোমার স্ট্যাটিক লোড, আর একটা হলো ইম্প্যাক্ট লোড। ঠিক আছে, ইম্প্যাক্ট লোড। তো স্ট্যাটিক লোডের ক্ষেত্রে ফ্যাক্টর অফ সেফটি কত হবে, ফ্যাক্টর অফ সেফটি 1 থেকে 2 এর মধ্যে
কি ফ্যাক্টর অফ সেফটি হবে, ঠিক আছে। 1 থেকে 2 মানে 1 এর থেকে বেশি হতে হবে এবং 2 এর থেকে কম হতে হবে। যেখানে কি স্ট্যাটিক লোড, সেটা কি অ্যাক্সিয়াল লোড এবং স্ট্যাটিক লোড। স্ট্যাটিক লোড তোমরা বুঝতে পারছো, মনে করো কোনো একটা বডি আছে, কোনো বডিতে একটা ফোর্স অ্যাপ্লাই করা আছে, ওটা ওইভাবেই থাকবে, ঠিক আছে, ওই ফোর্সটা ওইভাবেই আছে, তখন আমরা সেটাকে কি বলবো, স্ট্যাটিক ফোর্স। যেমন কোনো একটা মেশিন আছে, একটা মেশিনকে যখন আমরা গ্রাউন্ডে ফিক্সড করে রাখি, তখন সেই মেশিনটাকে, সেই মেশিনের যে ওয়েট আছে, গ্রাউন্ডের ওয়েটের সাথে কি আছে, ফিক্সড অবস্থায় আছে, তখন আমরা সেই মেশিনের ওয়েটটাকে আমরা বলবো স্ট্যাটিক লোড অফ গ্রাউন্ড, ঠিক আছে। মানে গ্রাউন্ডের কি আছে, স্ট্যাটিক লোড হয়ে আছে মেশিনের ইয়েটা, ওকে। তো ওগুলো হলো স্ট্যাটিক লোড। ইম্প্যাক্ট লোড কি, মানে আছে এরকম, ঠিক আছে, মনে করো যখন আমরা মেশিন অন করি, ঠিক আছে, অন করার সাথে সাথে একটা মেশিনে কি হয়, ভাইব্রেশন সৃষ্টি হয়, ওকে। তখন মানে অন করব, ওই সময় একটা ভাইব্রেশন সৃষ্টি হয় মেশিনের ভিতর, তখন কি একটা ফোর্স উৎপন্ন হয় সেখান থেকে, ঠিক আছে। সেই ফোর্সটাকে আমরা কি বলবো, ইম্প্যাক্ট লোড বলবো, ঠিক আছে। মানে আচমকা, মানে উইদিন সেকেন্ড, মানে আগে থেকে ছিল না, ঠিক আছে, যখন আমরা অন করবো তৎক্ষণাৎ যে ফোর্সটা অ্যাপ্লাই হবে বা যে ভাইব্রেশনটা মেশিনে উৎপন্ন হবে, সেই ভাইব্রেশনটার কারণে যে লোড উৎপন্ন হবে, সেটাকে আমরা কি বলবো, সেটাকে হলো ইম্প্যাক্ট লোড। তো ইম্প্যাক্ট লোডের কারণে ফ্যাক্টর অফ সেফটি আমাদের কত রাখতে হবে, ফ্যাক্টর অফ সেফটি আমাদের রাখতে হবে 2 থেকে 2 to 3, ঠিক আছে। এটার কোনো কি নেই, এটার কোনো তোমার ইউনিট নেই, ঠিক আছে। এটা হলো একটা নর্মাল একটা নাম্বার, 1 2 3 4 এরকম, ঠিক আছে। 2 থেকে 3 হলো কি থাকবে, ইম্প্যাক্ট লোড। যেখানে ইম্প্যাক্ট লোডের কি থাকে, আশঙ্কা থাকে, বা যেখানে ইম্প্যাক্ট লোড উৎপন্ন হয়, সেখানে আমরা ফ্যাক্টর অফ সেফটিকে তো 2 থেকে 3 মাঝখানে আমরা নিয়ে থাকি। আর যখন আমরা সেখান থেকে ওয়ার্কিং স্ট্রেস কীভাবে বের করবো, তখন আলটিমেট স্ট্রেস আমাদের জানা থাকে, ওকে। আলটিমেট স্ট্রেসকে আমরা ফ্যাক্টর অফ সেফটি দিয়ে আমরা যদি ভাগ করি, তাহলে আমরা কি পাবো, ওয়ার্কিং স্ট্রেস বা নর্মাল স্ট্রেস। যে স্ট্রেসে আমাদের কি করতে হবে, কাজ করতে হবে, বা যে ম্যাটেরিয়াল আমরা ইউজ করব, সেই ম্যাটেরিয়ালের ওয়ার্কিং স্ট্রেস আমাদের কি করতে হবে, ফাইন্ড করতে হবে। ওখান থেকে আমরা বের করতে পারবো এবং দেখবো যে কোন ম্যাটেরিয়াল ওটার জন্য পারফেক্ট, ঠিক আছে। যেটা পারফেক্ট সেটা আমরা ওই কাজে আমরা ইউজ করব, ওই মেশিনে আমরা ইউজ করব, ওকে। এটা হলো ইম্প্যাক্ট লোড। একটা হলো তোমার কি, একটা হলো ডাইনামিক লোড। ডাইনামিক লোড, ডাইনামিক লোড কি, ঠিক আছে। ডাইনামিক লোড হলো তোমার, মনে করো চলতেছে, ঠিক আছে, মানে মানে একটা ফোর্স আছে, সেটা কি মুভিং করতেছে, ঠিক আছে, মুভিং করে অ্যাপ্লাই হচ্ছে, তখন আমরা সেটাকে কি বলবো, সেগুলোকে, সেই ফোর্সগুলোকে বলবো আমরা ডাইনামিক ফোর্স। যেগুলো কি, যে ফোর্সগুলো হলো চলন্ত, ঠিক আছে, চলন্ত ফোর্স, সেগুলোকে আমরা কি বলবো, ডাইনামিক ফোর্স। তো ডাইনামিক ফোর্সের জন্য আমাদের ফ্যাক্টর অফ সেফটি কত থাকবে, 3 থেকে 5। এটা হলো ডাইনামিক ফোর্সের জন্য। তারপরে কি, নেক্সট হলো আমাদের ফ্যাটিক ফোর্স। ফ্যাটিক ফোর্স, ফ্যাটিক ফোর্স কি, ফ্যাটিক ফোর্স যদি আমাদের হয়, ফ্যাটিক ফোর্স মূলত অ্যাকচুয়ালি যখন ভাইব্রেশন, জোরে জোরে ভাইব্রেশন হয়, ঠিক আছে, সেই জায়গাতে আমাদের ফ্যাটিক ফোর্স আমাদের কি হয়, উৎপন্ন হয়, ঠিক আছে। মেশিন যখন অন করি, অন করার সাথে সাথে যে ফোর্সটা হয়, ওটা হলো ইম্প্যাক্ট লোড। কিন্তু যখন ওটা ভাইব্রেশন চলতে থাকবে, তো চলতে থাকবে অনেকক্ষণ ধরে, যখন ভাইব্রেশন চলতে থাকবে, তখন আমরা সেটাকে কি, সেই ভাইব্রেশনটা কি ফ্যাটিক লোডে কনভার্ট হয়ে যায়, ওকে। সেটাকে আমরা ফ্যাটিক লোড বলবো। তো ফ্যাটিক লোড মূলত ভাইব্রেশনের কারণে উৎপন্ন হয়, ওকে। তো এই লোডের কারণে কত, এটা হলো মূলত 5 to 15 এটার থাকে, ওকে। ফ্যাটিক লোডের ফ্যাক্টর অফ সেফটি থাকে কত, 5 থেকে 15। এর মধ্যে আমাদের কি হয়, ফ্যাটিক লোডের আমাদের ফ্যাক্টর অফ সেফটি আমাদের নিতে হয়, ঠিক আছে। তো যেখানে ভাইব্রেশন কম থাকবে, সেখানে ফ্যাক্টর অফ সেফটি আমরা কম নিব। যেখানে হাই থাকবে, ফ্যাটিক কি থাকবে, ভাইব্রেশন থাকবে বা ফ্যাটিক ফোর্স উৎপন্ন হবে, সেখানে আমরা কি বেশি ফ্যাক্টর অফ সেফটি আমরা নেব। তো এই হলো আমাদের ফ্যাক্টর অফ সেফটি। ফ্যাক্টর অফ সেফটি আমরা ইউজ করি কেন, যে ম্যাটেরিয়াল যেন তাড়াতাড়ি কি হয়ে যায়, নষ্ট না হয়ে যায় বা ফেলিয়ার না হয়ে যায়, সেই জন্য আমরা ফ্যাক্টর অফ সেফটি আমরা নিই। আর সেটা ডিপেন্ড করে অ্যাকচুয়ালি আমরা কি কাজ করতেছি, সেটার উপরে ডিপেন্ড করে আমাদের ফ্যাক্টর অফ সেফটি নেওয়া হয়ে থাকে। মনে করো একটা লিফট জানো, লিফট তোমার কি নিচ থেকে উপরে যাবে বা উপর থেকে নিচে নিয়ে আসবে। তো ওখানে কি হয়, তো লিফটে অ্যাকচুয়ালি লোহার কি থাকে, রশি থাকে। রশি দিয়ে লিফট কি করা হয়, উপরে নিয়ে যাওয়া হয়, আবার নিচে নিয়ে আসা আছে, ঠিক আছে। তখন লিফটটা হলো, মনে করো এখানে অনেকগুলো লোক থাকে। এখন মনে করো
যখন লিফটটা তোমার উপরে উঠছে, বিল্ডিংয়ের উপরে, ওকে, 5 তলায় বা 10 তলায়, সেখানে যদি লিফটের যে দড়ি আছে সেটা যদি ছিঁড়ে যায়, তাহলে কি হবে, সেই 10 তলা থেকে লোকগুলো একদম নিচে পড়ে যাবে, ঠিক আছে, তাহলে কেউ তো বাঁচবে না সেখানে, ওকে। সেখানে আমরা কি করি, সেখানে আমরা ফ্যাক্টর অফ সেফটি অনেক হাই নিই, ঠিক আছে, 10, 15 বা আরও যত বড় বিল্ডিং হবে সেই অনুযায়ী আমরা দেখি ফ্যাক্টর অফ সেফটি নিয়ে থাকি, যে আমরা কি কাজ করতেছি সেটার জন্য সেফটি আমাদের কতটা ইম্পর্টেন্ট, সেই অনুযায়ী ডিপেন্ড করে আমাদের ফ্যাক্টর অফ সেফটি করা হয়, ঠিক আছে। মনে করো ফেটিক ফোর্স যখন আমরা কি মানে 15 নেব, কখন 15 নেব, যখন এটার কি ইম্পর্টেন্ট অনেক বেশি, ঠিক আছে, সেখানে দুর্ঘটনা হওয়ার প্রবণতা সবচেয়ে বেশি, সেই জায়গাতে আমরা কি ফ্যাক্টর অফ সেফটি বেশি নিব, মানে যেখানে দুর্ঘটনা হলে মানে সংখ্যা বেশি থাকে, মারা যাওয়ার সংখ্যা বা বড় দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা বেশি থাকে, সেখানে ফ্যাক্টর অফ সেফটি আমরা বেশি নিই। আর যেখানে সম্ভাবনা কম থাকে দুর্ঘটনা হওয়ার, সেখানে ফ্যাক্টর অফ সেফটি আমরা কম নিই, ঠিক আছে। কিন্তু ফ্যাক্টর অফ সেফটি সবসময় কি হবে, 1-এর থেকে বড় হবে। তো ফ্যাক্টর অফ সেফটি কি হবে, ফ্যাক্টর অফ সেফটি গ্রেটার দেন 1, ঠিক আছে, অলওয়েজ, ঠিক আছে। যে কোনো কাজ করি না কেন আমাদের ফ্যাক্টর অফ সেফটি সবসময় মোর দেন 1 হতে হবে, ঠিক আছে। 1 হলেও হবে না, আমরা 1 এনে সবসময় 1 কি 1 তো বাস এটা থিওরিটিক্যাল, ঠিক আছে। আমরা মূলত প্র্যাকটিক্যালি কি হয়, প্র্যাকটিক্যালি ফ্যাক্টর অফ সেফটি আমাদের কি 1.5 এর থেকে আমরা বেশি নিয়ে থাকি, ঠিক আছে। প্র্যাকটিক্যাল যখন আমরা কাজ করব তখন আমরা কি ফ্যাক্টর অফ সেফটি সবসময় ক্যালকুলেশন করব 1.5, মোর দেন 1.5, ঠিক আছে। আর থিওরিটিক্যালি ফ্যাক্টর অফ সেফটি হলো মোর দেন 1, ওকে। আই থিঙ্ক তোমরা বুঝে গেছো। এখন আমরা দেখবো স্ট্রেস, মানে এই যে স্ট্রেস দেখলাম, এখন আমাদের স্ট্রেসের ফর্মুলা দেখবো, যে কোন কোন ফর্মুলাগুলো আমাদের এখানে লাগবে, এবং সেই ফর্মুলাগুলো অ্যাকচুয়ালি আমি স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস, ওখানে আমি সব ফর্মুলাগুলো আমি কি করেছি, অ্যাকচুয়ালি আমরা ডিফাইন করেছি যে এই ফর্মুলাগুলো কিভাবে আসলো এবং আমরা কিভাবে এই ফর্মুলাগুলো ইউজ করব। তো এই স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালসে সব ফর্মুলাগুলাই ডেরিভেশন করা আছে। তো এখানে জাস্ট আমরা ফর্মুলাগুলো দেখবো, যে ফর্মুলাগুলো আমরা ইউজ করতে হবে আমাদের। ফার্স্ট হলো থার্মাল স্ট্রেস। থার্মাল স্ট্রেস কি, যখন আমরা টেম্পারেচার যদি ইনক্রিজ হয়ে যায় বা টেম্পারেচার ডিক্রিজ হয়ে যায়, তখন আমাদের কি হয়, সেখানে এক ধরনের স্ট্রেস উৎপন্ন হয় টেম্পারেচারের কারণে। সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো হলো থার্মাল স্ট্রেস। তো থার্মাল স্ট্রেস বের করার ফর্মুলা কি, থার্মাল স্ট্রেস মূলত 3 রকমের ফর্মুলা আছে থার্মাল স্ট্রেস। মনে করো যদি one side ফিক্সড, তাহলে আমাদের ফর্মুলা কি হবে, স্ট্রেস বের করার ফর্মুলা আসবে ই এপসিলন ডেল্টা টি, ই আলফা ডেল্টা টি, ওকে, ই আলফা ডেল্টা টি। ডেল্টা টি হলো কি তোমার টেম্পারেচার ডিফারেন্স, মানে কতটুকু টেম্পারেচার তোমার ডিফারেন্স আছে সেটা হলো ডেল্টা টি। আর আলফার ভ্যালু থাকবে, এটা হলো কি তোমার কনস্ট্যান্ট, এটার ভ্যালু অঙ্কে দেওয়া থাকবে। আর ই হলো তোমার ইয়ং মডুলাস, ওকে, এটা হলো কনস্ট্যান্ট, এটা হলো অঙ্কে দেওয়া থাকবে। সেখান থেকে আমরা কি সিগমার ভ্যালু আমরা বের করতে পারবো। এটা হলো ওয়ান সাইড যদি ফিক্স থাকে, ঠিক আছে। তোমরা থার্মাল স্ট্রেসের ক্লাস আমি নিয়েছি স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালসে, সেখানে এগুলো ডেরিভেশন করা হচ্ছে যে কিভাবে এই ফর্মুলাগুলো আসলো, ওকে। 2 নম্বরে আমাদের হবে টু সাইড ফিক্সড। যখন 2 সাইড আমরা ফিক্সড করবো তখন আমাদের ফর্মুলা আসবে ই আলফা ডেল টি ডিভাইডেড 1 মাইনাস নিউ, ঠিক আছে। তো নিউ হলো কি, নিউ হলো তোমার হলো পয়জন রেশিও, ওকে, নিউ হলো পয়জন রেশিও। তারপর 3 নম্বরে হলো তোমার থ্রি সাইড ফিক্স। 3 সাইড যখন ফিক্স থাকবে তখন আমাদের সিগমা বা স্ট্রেসের ভ্যালু কি হবে, ই আলফা
ডেল টি 1 মাইনাস 2 নিউ। এই হলো আমাদের ফর্মুলাতে। এই ফর্মুলাগুলো তোমরা মনে রাখতে হবে, এগুলো তোমরা নোট করে রাখবে যে ফর্মুলাগুলো, ঠিক আছে? আমরা যখন ইউজ করব ফার্দার চ্যাপ্টারে যাব তখন আমাদের এই ফর্মুলাগুলো লাগবে। থার্মাল স্ট্রেস হয়ে গেল। তারপরে নেক্সট আছে কি ইম্প্যাক্ট স্ট্রেস। ইম্প্যাক্ট স্ট্রেস তো ইম্প্যাক্ট স্ট্রেস কি? ইম্প্যাক্ট স্ট্রেস হলো যখন ইম্প্যাক্ট লোড, ঠিক আছে, ইম্প্যাক্ট লোড যখন কি হবে, কোনো বডির উপরে ইম্প্যাক্ট লোড পড়বে, সেই ইম্প্যাক্ট লোডের কারণে যে স্ট্রেস উৎপন্ন হবে সেই বডিতে, সেটা হলো আমাদের ইম্প্যাক্ট স্ট্রেস। সেখান থেকে আমাদের ইম্প্যাক্ট স্ট্রেস উৎপন্ন হবে। তো সেটা বের করার ফর্মুলা কি? সেটা বের করার ফর্মুলা সিগমা ইকুয়াল টু সিগমা ইম্প্যাক্ট, ঠিক আছে, সিগমা ইম্প্যাক্ট। আর এই সিগমা কি? সিগমা নর্মাল, ওকে, সিগমা নর্মাল 1 প্লাস root over 1 plus 2s by del l। এই হলো ফর্মুলা। এটা হলো কি ইম্প্যাক্ট স্ট্রেস। ইম্প্যাক্ট লোডিং এর ক্ষেত্রে যে স্ট্রেস উৎপন্ন হয় সেই স্ট্রেস বের করার ফর্মুলা হলো সিগমা ইম্প্যাক্ট সিগমা নর্মাল। সিগমা নর্মাল মানে নর্মাল ফোর্স অ্যাপ্লাই করলে যে স্ট্রেস উৎপন্ন হবে সেটা হলো সিগমা নর্মাল প্লাস 1 প্লাস রুট ওভার 1 প্লাস 2s মানে হাইট, মানে কত উচ্চতা থেকে কি ওই লোডটা বডির উপরে পড়তেছে, সেটা হলো তোমার কি এইচ। আর ডেল এল হলো মানে কি তার জন্য কতটুকু এক্সপানশন হয়েছে বা কতটুকু ইনক্রিজ হয়েছে বা কতটুকু ডিক্রিজ হয়েছে, সেটা হলো ডেল এল। ওকে, এই হলো ইম্প্যাক্ট লোডের ফর্মুলা। তারপর হলো তোমার ব্যান্ডিং স্ট্রেস। ওয়ান, টু, তারপর হলো 3 বেন্ডিং স্ট্রেস। বেন্ডিং স্ট্রেস, তো বেন্ডিং স্ট্রেস কি? বেন্ডিং স্ট্রেস মানে বেন্ডিং যখন উৎপন্ন হয় তখন সেখানে যে স্ট্রেসটা উৎপন্ন হয়, ঠিক আছে, তখন সেটাকে আমরা বলবো বেন্ডিং স্ট্রেস। বেন্ডিং স্ট্রেসের ফর্মুলা কি? সিগমা বেন্ডিং ইকুয়াল টু এম ওয়াই বাই আই। ওকে, এম হলো তোমার কি? এম হলো মোমেন্ট, কতটুকু মোমেন্ট উৎপন্ন হচ্ছে, আর ওয়াই হলো তোমার ডিস্টেন্স, আর আই হলো তোমার মোমেন্ট অফ ইনার্শিয়া, যে বডি থাকবে, ঠিক আছে, সেই বডির কি বা সেই স্ট্রাকচারের মোমেন্ট অফ ইনার্শিয়া। তো এখান থেকে আমরা কি সিগমা বি পাবো, মানে বেন্ডিং অফ স্ট্রেস। এই ফর্মুলার সাহায্যে আমরা বের করবো। ওকে, 3 নম্বরে কি? 4 নম্বরে হলো তোমার, তারপরে তোমার হলো টরশনাল শিয়ার স্ট্রেস। টরশনাল শিয়ার স্ট্রেস, তো টরশনাল শিয়ার স্ট্রেস কি? টরশনাল শিয়ার স্ট্রেস মানে টরশনের কারণে, ঠিক আছে, টরশন মানে কোনো বস্তুকে যখন আমরা ঘোরাবো, ঠিক আছে, সেই কারণে সেখানে যে শিয়ার স্ট্রেস উৎপন্ন হবে সেটাকে, সেটা হলো সেখানে দুইটা শিয়ার স্ট্রেস আছে। ফার্স্ট হলো তোমার কি টাও সলিড, ঠিক আছে। সলিডের মানে কি? মানে কোনো শাফট যখন সলিড থাকবে, ঠিক আছে, সেই সলিডের জন্য আমাদের যে ফর্মুলা আছে সেটা নাম্বার 1 সলিডের জন্য আছে 16T বাই ডি কিউব। ওকে, আরেকটা 2 নম্বরে আছে তোমার টাও হলো শাফটের ক্ষেত্রে কি 16T ডি বাই ডি টু দি পাওয়ার কিউব মাইনাস ডি টু দি পাওয়ার কিউব। ওকে, এই ডি হলো তোমার কি? ডি হলো তোমার বড় ডায়ামিটার, আর ছোট ডি হলো ছোট ডায়ামিটার। ওকে, তো এই হলো তোমার টরশনাল শিয়ার স্ট্রেস বের করার ফর্মুলা। তারপর নেক্সট কি? কম্বাইন্ড স্ট্রেস। তারপর হলো তোমার 5 হলো কম্বাইন্ড স্ট্রেস। কম্বাইন্ড স্ট্রেস, তো কম্বাইন্ড স্ট্রেস কি? কম্বাইন্ড স্ট্রেস এখানে আবার 3 রকমের ফর্মুলা আছে। এটা হলো কি কম্বাইন্ড স্ট্রেস মানে কি? যখন কোনো একটা, মনে করে এটা একটা বডি, ঠিক আছে, এই বডিতে যখন অ্যাক্সিয়াল ফোর্স লাগবে, টরশন লাগবে, এখানে যখন কি মোমেন্ট উৎপন্ন হবে, ঠিক আছে, মানে 3টা ফোর্সেই, ঠিক আছে, অ্যাক্সিয়াল ফোর্স, তারপর তোমার হলো মোমেন্ট, টরশন, সবগুলো যখন একসাথে আমরা ক্যালকুলেশন করব, ঠিক আছে, তখন আমাদের কি কম্বাইন্ড স্ট্রেস উৎপন্ন হবে। তো
তাই অ্যাকচুয়ালি আমাদের এই যে টর্শনাল ব্যান্ডিং এগুলো কি আমরা একটা আলাদা আলাদা ফাইন্ড করেছি, ঠিক আছে। আর আমাদের প্র্যাকটিক্যালি আমাদের কি হয়, কম্বাইন্ড লোড লাগে। তো একটা মেশিনে যখন আমরা কি করি, অন করি, সেখানে কি হয়, সেখানে বেন্ডিং উৎপন্ন হয়, সেখানে টর্শন উৎপন্ন হয়, সেখানে অ্যাক্সিয়াল ফোর্স উৎপন্ন হয়, ঠিক আছে। সবগুলোই সেখানে উৎপন্ন হয় একসাথে, ঠিক আছে। এই জন্য আমাদের কি একসাথে ক্যালকুলেশন করতে হবে। এটা হলো তোমার প্র্যাকটিক্যাল, ঠিক আছে। প্র্যাকটিক্যালি আমাদের এগুলো কম্বাইন্ড স্টেজ আমাদের ক্যালকুলেশন করতে হয়। ওকে, এটা হলো আমাদের প্র্যাকটিক্যাল। তো এখানে কি, এখানে ফর্মুলা হলো, তোমরা এগুলো তুলে নেবে। ওকে, ফার্স্ট হলো তোমার কি, অ্যাক্সিয়াল ফোর্স প্লাস বেন্ডিং, ঠিক আছে। যখন কি কোনো একটা সিস্টেমে অ্যাক্সিয়াল ফোর্স প্লাস বেন্ডিং দুটোই একসাথে অ্যাপ্লাই হবে, ঠিক আছে, উৎপন্ন হবে, তখন আমরা যে ফর্মুলা ইউজ করবো সেটা কি, স্ট্রেস বের করার ফর্মুলা হলো সিগমা ইকুয়াল টু পি বাই এ প্লাস মাইনাস এম ওয়াই বাই আই। ওকে, তখন আমাদের এই ফর্মুলা ইউজ করতে হবে, একবার প্লাস একবার মাইনাস। যখন ম্যাক্সিমাম চাইবে তখন আমাদের প্লাস করতে হবে, আর যখন মিনিমাম চাইবে তখন আমাদের মাইনাস করতে হবে। ওকে, এই হলো আমাদের কি, অ্যাক্সিয়াল ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট যখন একসাথে অ্যাপ্লাই করা হবে তখন আমাদের এই ফর্মুলা ইউজ করতে হবে। সেকেন্ডে কি বলছে, সেকেন্ড হলো তোমার অ্যাক্সিয়াল ফোর্স অ্যান্ড কি টরশন, ঠিক আছে। এই দুটো যখন অ্যাপ্লাই করা হবে তখন আমাদের কি লাগবে, তখন আমাদের স্ট্রেস বের করার ফর্মুলা হলো সিগমা এক্স প্লাস সিগমা ওয়াই বাই 2, ঠিক আছে, প্লাস রুট ওভার সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই বাই 2 হোল স্কয়ার প্লাস টাউ এক্স ওয়াই হোল স্কয়ার। এই হলো ফর্মুলা, ঠিক আছে। এটাও কি, এটা হলো প্লাস মাইনাস মানে ম্যাক্সিমাম আর মিনিমাম। ওকে, তো 3 নম্বরে কি, 2 নম্বর, এটা 3 নম্বর হলো বেন্ডিং প্লাস টর্শন। এই দুইটা যদি অ্যাপ্লাই করা হয় তাহলে আমাদের কি হবে, তারপরে সিগমা বের করার ফর্মুলা, সিগমা ইকুয়াল টু আমাদের কি থাকবে, এম থাকবে 16 পাই ডি কিউব এম প্লাস রুট ওভার এম প্লাস টি, ঠিক আছে। এম তোমার কি, এম হলো তোমার মোমেন্ট, ঠিক আছে, সেখানে কত মোমেন্ট উৎপন্ন হচ্ছে, আর টি হলো তোমার টর্ক, কতটুকু টর্ক সেখানে উৎপন্ন হচ্ছে, ঠিক আছে। এই হলো আমাদের, এগুলো হলো ফর্মুলা। তো এই ফর্মুলাগুলো কি হবে, এই ফর্মুলাগুলো আমরা অ্যাকচুয়ালি ইউজ করব যখন আমরা ক্যালকুলেশন করব। তো প্রথম চ্যাপ্টারে জাস্ট এগুলা আছে, পরিচিতি আছে যে কোন কোন ফর্মুলা আমরা ইউজ করব এবং কোনগুলা স্ট্রেস কীভাবে উৎপন্ন হয় এবং চ্যাপ্টার অফ ফ্যাক্টর কি, ঠিক আছে, মেশিন এলিমেন্ট কি, এগুলোর পরিচিতি আছে এবং এই ফর্মুলাগুলো আছে। তো এই ফর্মুলাগুলো তোমরা নোট করবা, ঠিক আছে, এগুলো মনে রাখবা, মুখস্থ করবা। তো নেক্সট আমাদের আছে কি, ডিফাইন অফ ফেইলিয়ার অফ মেশিন এলিমেন্ট, ঠিক আছে। মেশিন এলিমেন্ট ফেল হয়ে যায় কিভাবে, বা কিভাবে আমরা বুঝবো যে একটা মেশিন এলিমেন্ট ফেল হয়ে গেছে। Failure of machine element. তো ফেলিয়ার অফ মেশিন এলিমেন্ট কখন হয়, ঠিক আছে, কখন আমরা কোনো একটা মেশিন এলিমেন্টকে বলবো যে এটা ফেল হয়ে গেছে, ঠিক আছে। তো যখন অ্যাকচুয়ালি কোনো একটা মেশিন এলিমেন্ট যখন নর্মাল যে তার কাজ আছে
যখন নর্মাল কাজ থেকে সে ব্যাহত হয়ে যাবে বা নর্মাল যে কাজ আছে সেই কাজটা করবে না, তখন আমরা সেটাকে বলবো কি তোমার ফেইলার অফ মেশিন এলিমেন্ট। যখন মেশিন এলিমেন্ট তার নর্মাল ফাংশন করতে পারে না, তখন তাকে ফেইলার বলা হয়। ঠিক আছে, কি করবে, যখন একটা এলিমেন্টের একটা নর্মাল ফাংশন আছে, যে একটা বিয়ারিং এর নর্মাল ফাংশন কি, সে ফ্রিলি মুভ করবে, মানে ঘুরবে। ঠিক আছে, যখন সেটা করতে পারবে না, ফ্রিলি যখন সে মুভ করতে পারবে না, তখন আমরা কি বলবো, সেটা কি হয়ে গেছে, ফেইলার হয়ে গেছে। তো ফেইলার মূলত দুই প্রকার, একটা হলো পার্শিয়াল ফেইলার, একটা হলো কমপ্লিট ফেইলার। ঠিক আছে, ফেইলার হলো দুই প্রকার, একটা হলো পার্শিয়াল ফেইলার, এটা হলো কমপ্লিট ফেইলার। তো পার্শিয়াল ফেইলার কি, পার্শিয়াল ফেইলার হলো মনে করো একটা বিয়ারিং নর্মাল কি করবে, ফ্রিলি মুভ করবে, কিন্তু সে ফ্রিলি মুভ করতেছে না কেন, সেখানে গ্রিস বা লুব্রিক্যান্ট নেই, তার জন্য সে অতটা ফ্রিলি মুভ করতে পারতেছে না। ওকে, তখন আমরা সেটা কি বলবো, সেটা বলবো আমরা পার্শিয়াল ফেইলার বলবো। বা একটা বিয়ারিং এর অনেকগুলো বল থাকে, ঠিক আছে, মনে করো কিছু বল তোমার কি হয়ে গেছে, বা একটা বা দুটো বল যখন ভেঙে যাবে, ঠিক আছে, সঠিকভাবে কাজ করবে না সেই বলগুলো, তখন আমরা সেটাকে কি বলবো, পার্শিয়াল ফেইলার। ঠিক আছে, পার্শিয়াল ফেইলার হলেও কি করবে, সেটা চলবে, ঠিক আছে, সেটা কাজ করবে কিন্তু পার্শিয়াল কাজ করবে। ঠিক আছে, একদম ফুল যেটার জন্য নর্মালি যে তার যে কাজ সেটা সে করতে পারবে না, কিন্তু পার্শিয়ালি সে কাজ করতে পারবে। ঠিক আছে, ওটা হলো পার্শিয়াল ফেইলার, মানে পার্শিয়াল ভাবে যখন সে ফেইলার হয়ে যাবে। ওকে, সেটা হলো পার্শিয়াল। কমপ্লিট ফেইলার মানে যখন আমরা একবারেই সেটা দিয়ে আর কোনো কাজ করতে পারবো না। ঠিক আছে, একটা ব্যারিং এর যদি তোমার মনে করো সবগুলো বলে যদি ভেঙে যায়, তাহলে কি হবে, সেই ব্যারিং তো আর ঘুরবেই না, ঠিক আছে, ফ্রিলি মুভ করবেই না। ঠিক আছে, তখন আমরা সেটাকে কি বলবো, একদম কমপ্লিট ফেইলার। ঠিক আছে, মানে কমপ্লিট ভাবে সে তার যে নর্মাল যে পারফর্ম বা ফাংশন আছে সেই ফাংশন করতে পারছে না, তখন আমরা সেটাকে কমপ্লিট ফেইলার বলবো। ঠিক আছে, পার্শিয়াল কি, যখন পার্শিয়ালি সে ফাংশন করবে, তার নর্মাল ফাংশন যে আছে পার্শিয়ালি ভাবে করবে, তখন আমরা সেটাকে বলবো পার্শিয়াল ফেইলার। পার্শিয়ালি যখন করবে না, সেটাকে পার্শিয়াল ফেইলার আমরা বলবো। ওকে, এ হলো তোমার ফেইলার অফ মেশিন এলিমেন্ট। তো মেশিন এলিমেন্ট দুইভাবে ফেইলার হতে পারে, পার্শিয়াল, একটা হলো কমপ্লিট। পার্শিয়াল হলে সেটা দিয়ে আমরা কি করতে পারবো, কিছুদিন চালিয়ে নিতে পারবো, তারপরে আমাদের সেটাকে চেঞ্জ করতে হবে। আর কমপ্লিট মানে একবারে কমপ্লিট, একবারে বন্ধ করতে হবে মেশিন। ঠিক আছে, সেটাকে চেঞ্জ করতে হবে, তারপরে আমরা কি মেশিন চালু করতে পারবো। আর পার্শিয়াল মানে দু একদিন আমরা চালাতে পারবো সেটা দিয়ে, এবং দু একদিন পরে সেটাকে আমাদের চেঞ্জ করতে হবে। মানে এটা অগ্রিম আমাদের বলে দিচ্ছে যে পার্শিয়ালি আমি ফেল হয়ে গেছি, আর কিছুদিনের মধ্যে আমি টোটাল ফেল হয়ে যাব। ঠিক আছে, তখন আমাদের কি করতে হবে, এটা আমাদের আগেই বলে দেয় যে আমাকে চেঞ্জ করতে হবে। ওকে, আর কমপ্লিট ফেলিয়ার মানে কি, কমপ্লিট ফেলিয়ার মানে একদম ফেলিয়ার হয়ে যাবে, সেটা আগে বলবে না। ঠিক আছে, বা আগে বললেও যদি আমরা খেয়াল না করি, তখন আমাদের কি হয়, কমপ্লিট ফেলিয়ার হয়ে যায়। তো কমপ্লিট ফেলিয়ার হয়ে গেলে সাথে সাথে আমাদের চেঞ্জ করতে হবে, তা নাহলে আমাদের মেশিন বা ফ্যাক্টরি যাই বলো সেটা আমাদের চলবে না। ওকে, নেক্সট হলো কি, নেক্সট হলো স্ট্রেস কনসেন্ট্রেশন ফ্যাক্টর। স্ট্রেস কনসেন্ট্রেশন, স্ট্রেস কনসেন্ট্রেশন। স্ট্রেস কনসেন্ট্রেশন কি, স্ট্রেস কনসেন্ট্রেশন মিনস, আমি যদি তোমাকে বলি, মনে করো এ হলো একটা বডি আছে, বডির এই যে কি আছে, চারটা, ঠিক আছে, কোণা আছে। এই চারটা কোণাতে কি হবে, যখন আমরা ফোর্স অ্যাপ্লাই করব, বডির মাঝখানে যখন আমরা ফোর্স অ্যাপ্লাই করব, তখন কি এই ফোর্সটা কি
পুরো বডিতে তখন কি হবে, ডিস্ট্রিবিউশন হয়ে যাবে। বাট আমরা যখন কোনো একটা কোণাতে যখন আমরা ফোর্স অ্যাপ্লাই করব, সেখানে কি হবে, যে কোণাটা ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি আছে। ঠিক আছে, যখন আমরা এখানে ফোর্স অ্যাপ্লাই করব মাঝখানে, তখন কি সেটা ভেঙে যাবে না। ওকে, আর যখন আমরা কোনো একটা কোণাতে, ঠিক আছে, যখন আমরা ফোর্স অ্যাপ্লাই করব, সেখানে কি হবে, সেটা ভেঙে যাওয়ার পসিবিলিটি আছে। ঠিক আছে, তো কেন ভেঙে যাওয়ার পসিবিলিটি আছে আর এটাতে কেন ভেঙে যাওয়ার পসিবিলিটি নেই? তো এটা মূলত কারণ হলো স্ট্রেস কনসেন্ট্রেশন। তো স্ট্রেস কনসেন্ট্রেশন কি, মানে নর্মাল, মানে একটা ফোর্স যখন আমরা কোনো বডিতে অ্যাপ্লাই করি, তখন নর্মাল একটা স্ট্রেস উৎপন্ন হয় সেই বডিতে। ঠিক আছে, যখন আমরা কি করব, যখন মনে করো একটা বডি, এই বডিটাই যদি আমরা ধরি, মনে করো এখানে স্ট্রেস, এই ফোর্স অ্যাপ্লাইয়ের কারণে মনে করো আমাদের একটা স্ট্রেস উৎপন্ন হলো 100 মেগাপাস্কেল। ঠিক আছে, এই হলো স্ট্রেস। তো আমাদের এই ফোর্স অ্যাপ্লাই করার কারণে আমাদের 100 মেগাপাস্কেল স্ট্রেস এখানে উৎপন্ন হলো। এখন কি হলো, কিন্তু আমরা ক্যালকুলেশন করে এটা বের করলাম, ওকে, যে স্ট্রেস উৎপন্ন হবে কত, 100 মেগাপাস্কেল। যদি এখন আমরা যখন লোড অ্যাপ্লাই করতেছি, লোড অ্যাপ্লাই করার পর দেখতেছি যে এই যে কোণাগুলো আছে, এই কোণাগুলোতে কি 100 মেগাপাস্কেলের থেকে বেশি স্ট্রেস উৎপন্ন হচ্ছে, মনে করো 120 মেগাপাস্কেল। ঠিক আছে, এই যে কোণগুলো আছে, এই কোণগুলোতে স্ট্রেস উৎপন্ন বেশি হচ্ছে। তো এখানে স্ট্রেস উৎপন্ন বেশি হওয়ার কারণ কি, এখানে স্ট্রেস এই জন্য উৎপন্ন বেশি হচ্ছে কারণ বাকি জায়গাতে দেখো, বাকি জায়গায় যে এরিয়া আছে, এরিয়াটা ভালোভাবে মানে ডিস্ট্রিবিউশন অবস্থায় আছে। এবং এই কোণাগুলোতে কি, এই কোণাগুলোতে এরিয়াটা কি ডিস্ট্রিবিউশন হতে পারেনি ভালো করে। ঠিক আছে, তো ভালো করে যখন ডিস্ট্রিবিউশন হতে পারেনি, সেই জন্য কি হচ্ছে, সেই জন্য সেখানে কি হচ্ছে, স্ট্রেস বেশি করে উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, তো এটাকে আমরা কি বলে, এটাকে আমরা স্ট্রেস কনসেন্ট্রেশন বলি। অ্যাকচুয়ালি যখন আমরা লোড অ্যাপ্লাই করব, লোড অ্যাপ্লাই করে যখন আমরা নর্মালি যে স্ট্রেস পাবো, ঠিক আছে, তার থেকে যে জায়গাতে যে পয়েন্টগুলোতে আমরা বেশি স্ট্রেস পাবো, ঠিক আছে, সেই পয়েন্টগুলোতে বেশি স্ট্রেস পাওয়ার কারণে হলো স্ট্রেস কনসেন্ট্রেশন। ঠিক আছে, ওটার কারণ কি, ওটা হলো শেপের কারণে হয়ে থাকে। বডিতে আমরা যে শেপ দিব, সেই শেপের উপরে আমাদের কি হয়, স্ট্রেস কনসেন্ট্রেশন তৈরি হয়। ঠিক আছে, তো যখন আমরা ডিজাইন করার ক্ষেত্রে আমাদের কি এদিকে সবচেয়ে বেশি আমাদের ধ্যান রাখতে হবে বা খেয়াল রাখতে হবে, যেন আমরা এমনভাবে ডিজাইন করব ওই স্ট্রাকচারকে বা ওই ম্যাটেরিয়ালসকে, ওই বডিকে, সেখানে যেন স্ট্রেস কনসেন্ট্রেশন মিনিমাম হয়ে থাকে। ঠিক আছে, যত স্ট্রেস কনসেন্ট্রেশন কম হবে, বডি কি ততদিন বেশি লাস্টিং করবে বা তার লাইফ ইনক্রিজ হবে। আর স্ট্রেস কনসেন্ট্রেশন যদি বেশি হয়, তাহলে স্ট্রেস বেশি উৎপন্ন হবে, আর স্ট্রেস যদি বেশি উৎপন্ন হয়, তাহলে লাইফ ডিক্রিজ হয়ে যাবে। ওকে, তো এদিকে আমাদের খেয়াল রাখতে হবে যে স্ট্রেস কনসেন্ট্রেশন আমাদের যেন না হয়। এই যে কোণাগুলো আছে, এই কোণাগুলোতে স্ট্রেস কনসেন্ট্রেশন হয়, কারণ যখন ফোর্স অ্যাপ্লাই করা হবে, ওই কোণাগুলো কি হবে, কোণাগুলোতে যে এরিয়া ডিস্ট্রিবিউশন আছে, সেটা ভালো করে ডিস্ট্রিবিউশন এখানে নেই। ঠিক আছে, কি এই পাশেও করা আছে, এই পাশেও করা আছে। ডিজাইনের ক্ষেত্রে আমাদের এখানে কি আছে, ত্রুটি আছে, যার জন্য এখানে কি হবে, স্ট্রেস কনসেন্ট্রেশন কোণাগুলোতে উৎপন্ন হয়। ঠিক আছে, এই জন্য স্ট্রেস এখানে বেশি উৎপন্ন হয়েছে। স্ট্রেস কনসেন্ট্রেশন হলে স্ট্রেস বেশি উৎপন্ন হবে, স্ট্রেস বেশি উৎপন্ন হলে এই যে কোণাগুলো আছে, কোণাগুলো লাইফ ডিক্রিজ হয়ে যাবে। লাইফ ডিক্রিজ হবে মানে আমরা এটা মাঝখানে ভেঙে যাবে না, তার আগে এটা ভেঙে যাবে কোণাগুলো। ওকে, এটা হলো স্ট্রেস কনসেন্ট্রেশনের কারণ। তো স্ট্রেস কনসেন্ট্রেশন থেকে আমাদের বের হওয়ার কারণ কি, প্রথমে আমাদের ডিজাইনিং। ঠিক আছে, তো এমনভাবে আমাদের ডিজাইন করতে হবে যেন সেখানে কি মিনিমাম স্ট্রেস কনসেন্ট্রেশন আমাদের হয়। তো ডিজাইন এখন ইজি হয়ে গেছে। যখন আমরা কোনো ম্যাটেরিয়াল ডিজাইন করার পর আমরা কি সেটাকে অ্যানালাইসিস করি। অ্যানালাইসিস করলে আমরা বুঝতে পারি যে কোথায় স্ট্রেস কনসেন্ট্রেশন হচ্ছে। ঠিক আছে, সফটওয়্যারে আমরা সেটাকে অ্যানালাইসিস করতে পারি, যেখানে স্ট্রেস কনসেন্ট্রেশন হচ্ছে, সেখানে আমরা পরে আবার কি ভালো করে ডিজাইন করে আবার সিমুলেশন করে দেখতে পারি যে স্ট্রেস কনসেন্ট্রেশন কম হয়েছে কিনা। ওকে, তো এভাবে ডিজাইনের মাধ্যমে আমরা কি স্ট্রেস কনসেন্ট্রেশন কম করতে পারি। সেকেন্ড হলো আমাদের যে মেশিনের পার্টগুলো আছে বা স্ট্রাকচারের পার্টগুলো আছে, যে এরকম কোণা আকার আছে। ঠিক আছে, কোণ আকার, যেখানে কোণ আকার আছে সেখানে স্ট্রেস কনসেন্ট্রেশন 100% হবে। ঠিক আছে, সেই কোণাগুলো আমাদের রিমুভ করতে হবে। সেখানে হলো আমাদের রিলিফ কোণা তৈরি করে দিতে হবে। ঠিক আছে, মনে করো এখানে কোণা আছে, তো এটাকে এই যে সার্কুলার, ঠিক আছে, সার্কুলার বা ফ্ল্যাট তৈরি করে দিতে হবে, যেন সেখানে কি স্ট্রেস কনসেন্ট্রেশন না হয়।
তো এই ফিলেট যদি আমরা করে দিই, ঠিক আছে, তাহলে স্ট্রেস কনসেন্ট্রেশন সেখানে কম হবে। ঠিক আছে, তো এগুলা হলো কারণ। প্রথমে আমাদের ডিজাইনিং করতে হবে ঠিকভাবে, তারপর আমাদের কি যেখানে যেখানে কোনা আছে সেই কোনাগুলোকে আমাদের কি করতে হবে, ফিলেট করে দিতে হবে, যেন আমাদের কি হয়, মানে ফ্ল্যাট যে কোনাগুলো আছে সেগুলো কি সার্কুলার করে দিতে হবে বা আর্ক টাইপ করে দিতে হবে, যেন স্ট্রেস কনসেন্ট্রেশন আমাদের কম হয়। তো স্ট্রেস কনসেন্ট্রেশনের কারণে কি হয়, স্ট্রেস বেশি উৎপন্ন হয়, আর বেশি উৎপন্ন হওয়ার কারণে সেটা লাইফ কি হয়ে যায়, ডিক্রিজ হয়ে যায়। এই হলো স্ট্রেস কনসেন্ট্রেশন। তো স্ট্রেস কনসেন্ট্রেশন আমাদের দুইটা ফ্যাক্টর আছে। ঠিক আছে, যখন আমরা কি করব, কোনো বডিকে যখন আমরা ফ্যাক্টর অফ সেফটি দিয়ে ডিভাইড করি, কেন ফ্যাক্টর অফ সেফটি দিয়ে ডিভাইড করি, আমাদের সেফটির জন্য। ওকে, আমাদের মানে অ্যাকচুয়ালি পরিবেশের যেন কোনো দুর্ঘটনা না হয়, মানুষের যেন কোনো দুর্ঘটনা না ঘটে, তার জন্য আমরা ফ্যাক্টর অফ সেফটি দিয়ে আমরা কি করি, যে স্ট্রেস উৎপন্ন হয় তার থেকে আমরা কম করে নিই। ঠিক আছে, আর সেকেন্ডে হলো স্ট্রেস কনসেন্ট্রেশনের জন্য এখানে কি হয়, ফেলিয়ার হতে পারে, তার জন্য আমরা এখানে কনস্ট্যান্ট আমরা ইউজ করি। একটা হলো কি তোমার, একটা হলো কেটি আর একটা হলো কেএফ। কেটিটা কি, কেটি হলো তোমার অ্যাক্সিয়াল লোড। ঠিক আছে, স্ট্যাটিক লোড, স্ট্যাটিক লোড, স্ট্যাটিক লোডের ক্ষেত্রে আমরা কি কেটি ইউজ করে থাকি। ওকে, কেটির ভ্যালু কি হয়ে থাকে, কেটির ভ্যালু 1.5 থেকে 3 এর ভিতরে হয়ে থাকে। ঠিক আছে, কেটির স্ট্যাটিক লোডের ভ্যালু আমাদের হয়ে থাকে, বা এটা আমাদের সাধারণত কোশ্চেনে দেওয়া থাকে কেটির ভ্যালু, যে কেটির ভ্যালু আমরা কত নিব। ঠিক আছে, তো 1 থেকে বেশি হবে, 1.5, 1.7। ঠিক আছে, এটা হলো কেটির ভ্যালু, স্ট্যাটিক লোড। তারপর 7 হলো কেএফ। তো কেএফ আমরা কিভাবে বের করব, তো কেএফ বের করার আগে আমাদের কি দেখতে হবে, আরেকটা আমাদের টার্ম আছে, সেটা হলো নোজ ফ্যাক্টর। নোজ ফ্যাক্টর, নোজ ফ্যাক্টর কি, নোজ ফ্যাক্টর হলো তোমার একটা মানে মেশিনের একটা পার্ট থাকে। ঠিক আছে, মানে এই যে তোমার স্ট্রাকচারে এখানে কি আছে, যে যে জায়গাগুলোতে কি থাকবে, যে যে জায়গাগুলোতে স্ট্রেস কনসেন্ট্রেশন হবে বা হওয়ার পসিবিলিটি আছে, সেই সেই জায়গাগুলোতে আমাদের কি একটা নোজ ফ্যাক্টর ক্যালকুলেট করতে হয়। ঠিক আছে, তো এগুলো কি বিভিন্ন ম্যাটেরিয়ালের জন্য বিভিন্ন নোজ ফ্যাক্টর গিভেন থাকে বইয়ে। ওকে, সো সেটার উপর ডিপেন্ড করে আমাদের কি করতে হয়, নোজ ফ্যাক্টর আমাদের বইয়ের মধ্যে গিভেন থাকে, তো সেখান থেকে আমাদের কি বের করতে হয়, এটা কি স্ট্যাটিক লোডের ক্ষেত্রে। আর একটা বের করতে হয় আমাদের ইম্প্যাক্ট লোডের ক্ষেত্রে, ওটা কি হয়, ওটা হলো কেএফ -1 কেটি -1। ঠিক আছে, তো এখান থেকে আমরা কি পাবো, কিউ ইকুয়াল টু কেএফ -1 কেটি -1। তো কিউ এর ভ্যালু আমাদের দেওয়া থাকে। ঠিক আছে, তো কেটির ভ্যালু আমাদের দেওয়া থাকে, তো কেটি থেকে কিউ আমরা কি এই ফর্মুলার সাহায্যে আমরা কেএফ এর ভ্যালু আমরা বের করতে পারি। ঠিক আছে, কেএফ কি, কেএফ হলো ইম্প্যাক্ট লোড, কে হলো ইম্প্যাক্ট লোড, ইম্প্যাক্ট লোড। তো ইম্প্যাক্ট লোডের কারণে যে কি হয়, যে তোমার স্ট্রেস কনসেন্ট্রেশন উৎপন্ন হয়, তার জন্য আমরা কেএফ ইউজ করি। আর স্ট্যাটিক লোডের ক্ষেত্রে আমরা কি কেটি ইউজ করে থাকি। ওকে, তো আর কেএফ আমরা কিভাবে বের করব, কেএফ বের করার ফর্মুলা হলো কিউ ইকুয়াল টু কেএফ -1 কেটি -1। এই ফর্মুলার সাহায্যে আমরা কি করব, কেএফ বের করব। কেএফ বের করার পরে তারপরে আমরা কি সেখান থেকে আমরা স্ট্রেসকে আমরা কি করব, ডিক্রিজ করে দেব, এবং যে ম্যাটেরিয়াল থাকবে বা যে মেশিন এলিমেন্ট থাকবে সেগুলোর লাইফ আমরা কি করব, ইনক্রিজ করব। ওকে, তো আজকে এই পর্যন্ত। এই হলো আমাদের প্রথম চ্যাপ্টার, যে চ্যাপ্টারে কি আমরা ফর্মুলা দেখলাম, স্ট্রেস কনসেন্ট্রেশন দেখলাম, ফেলিয়ার দেখলাম, তারপরে তোমার বিভিন্ন রকম স্ট্রেস উৎপন্ন হবে সেটার ফর্মুলা দেখলাম, ফ্যাক্টর অফ সেফটি দেখলাম, মেশিন কি, মেশিন এলিমেন্ট কি। তো এই চ্যাপ্টারে আমরা দেখলাম। তো নেক্সট চ্যাপ্টার থেকে আমরা কি করব, সেখানে যে প্রবলেম আছে নেক্সট চ্যাপ্টার থেকে আমাদের কি নিউমেরিক্যাল প্রবলেম সলভ করতে হবে। তো আমরা নেক্সট চ্যাপ্টার থেকে নিউমেরিক্যাল প্রবলেম সলভ করব। তো আশা করি তোমাদের ভালো লেগেছে বা বুঝতে পেরেছো। এটা কি করবা, বেশি বেশি করে শেয়ার করবে তোমাদের ফ্রেন্ডদের মাঝে, যেন তারাও এটার বেনিফিট নিতে পারে। ওকে, তো তোমাদের যে কোনো রকমের কোশ্চেন যদি থাকে তো অবশ্যই কমেন্টে তোমরা কোশ্চেন করতে পারো, অথবা আমি এখানে একটা গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, সেখানে তোমরা জয়েন হয়ে কোশ্চেন করতে পারো। ওকে, আর যদি তোমাদের মনে হয় যে লাইভ ক্লাস করবে, তো তাও তোমরা কমেন্টে জানিয়ে দেবে যে লাইভ ক্লাস করতে চাও, অথবা গ্রুপে তোমরা বলে দিতে পারো যে সেখানে লাইভ ক্লাস করবে। ঠিক আছে, বা যে কোনো কোশ্চেন, যে কোনো কোয়ারি, বা যে কোনো তোমার বুঝতে যদি সমস্যা হয়, ঠিক আছে,
তো যে কোনো প্রবলেম যদি তোমাদের সমস্যা হয় অবশ্যই সেটার পিকচার তুলে তোমরা গ্রুপে শেয়ার করতে পারো, তো আমি সেখানে সেটা সলভ করে দেবো, বা যে কোনো তোমাদের কোয়েশ্চেনের অ্যান্সার আমি সেখানে করবো। তো আজকে এই পর্যন্তই, কালকে আবার দেখা হচ্ছে নিউ চ্যাপ্টার নিয়ে। থ্যাংক ইউ।